আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড প্রথমে আজকে ডিসকাস করবো। প্রভিডেন্ট ফান্ড কি? প্রভিডেন্ট ফান্ড হচ্ছে তোমার একটা সোশ্যাল সিকিউরিটি স্কিম। সোশ্যাল সিকিউরিটি স্কিম বলতে কি বোঝায়, যে সোশ্যাল সিকিউরিটি স্কিম বলতে বোঝায় যে তোমার যখন এজ 60 বা তার বেশি হয়ে যাচ্ছে, তুমি একটা সিকিউরিটি পাচ্ছ। তোমার যদি সেভিংস থাকে, তুমি সেটাকে ইউজ করে তোমার বাকি জীবন তুমি চালাতে পারবে। রেস্ট লাইফ, বাকি জীবন তুমি চালাতে পারবে। তো তার জন্য গভর্নমেন্ট একটা স্কিম নিয়ে এসেছে, যেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড স্কিম। এর জন্য তোমার অ্যাক্ট রয়েছে প্রভিডেন্ট ফান্ডের। প্রাইভেট সেক্টরে প্রভিডেন্ট ফান্ডের জন্য একটা অ্যাক্ট রয়েছে, আইন রয়েছে, যেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড মিসলেনিয়াস প্রভিশন অ্যাক্ট। অ্যাক্টের নাম হচ্ছে প্রভিডেন্ট প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড মিসলেনিয়াস প্রভিশন অ্যাক্ট। তার আগে এমপ্লয়িজ ওয়ার্ডটা জুড়ে দেবে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড মিসলেনিয়াস প্রভিশনস অ্যাক্ট 1952। এই অ্যাক্ট নিয়ে এসেছে কে? গভর্নমেন্ট। গভর্নমেন্ট কাদের জন্য নিয়ে এসেছে? প্রাইভেট সেক্টরে যারা কাজ করে থাকে তাদের সোশ্যাল সিকিউরিটি মেনটেন করার জন্য, তাদের যাতে সার্ভিস পিরিয়ডের পর কোনো অসুবিধা না হয়, কোনো প্রবলেম না হয়, তার জন্য প্রভিডেন্ট ফান্ড স্কিম নিয়ে এসেছে। ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ড স্কিমে কাদেরকে টাকা জমা করতে হয়, কোন এমপ্লয়ারকে জমা করতে হয়? সবাইকে জমা করতে হয় না, সব এমপ্লয়ারকে জমা করতে হয় না। যে এমপ্লয়ারের নাম্বার অফ এমপ্লয়ি কতজন? 20-র বেশি, ওভার 20 আছে, ওভার 20, তাদেরকে প্রভিডেন্ট ফান্ড রেজিস্ট্রেশন করাতে হয়। ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ড রেজিস্ট্রেশন করাতে হয়। প্রভিডেন্ট ফান্ডের রেজিস্ট্রেশন করিয়ে তাতে কন্ট্রিবিউট করতে হয়। এমপ্লয়ার কিছু কন্ট্রিবিউট করবে, এমপ্লয়ি কন্ট্রিবিউট করবে, সেই টাকাটা জমা হবে ফিউচারের জন্য। তো আমি তোমাদের এখানে ওয়েবসাইট দেখাতে চাইবো, প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের যে ওয়েবসাইট রয়েছে। আচ্ছা, এখন ওয়েবসাইট খুলছে না, লোডিং হচ্ছে। তো এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের, এটা হচ্ছে লোগো। তো এটাই হচ্ছে ওয়েবসাইট, আছে epfindia.gov.in, এটা হচ্ছে ওয়েবসাইট। তো সার্ভারের লোড আছে বা কোনো কারণে খুলছে না এখন। চলো, তাহলে ওয়েবসাইট দেখে নিয়েছো। ওই অর্গানাইজেশনে প্রত্যেক এমপ্লয়ারকে রেজিস্টার করাতে হবে যার নাম্বার অফ এমপ্লয়ি কত? 20-র বেশি। ঠিক আছে, তাদেরকে 20 হলে করার দরকার নেই, রেজিস্টার করার দরকার নেই এমপ্লয়ারকে ওই প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে। 20-র বেশি হলে, ওভার 20 আছে। এরপর দেখে নেব কি সবাইয়ের জন্য কন্ট্রিবিউট করতে হবে বা কত কন্ট্রিবিউট করতে হবে, এখানে দেখে নেব। তো কন্ট্রিবিউট করতে হবে তোমাকে, এমপ্লয়ারকে কন্ট্রিবিউট করতে হবে 12%, এমপ্লয়িকে 12%। তো তো এখানে আমি ফ্রেশ পেজে লিখতে চাইবো কি কতটা কন্ট্রিবিউট করতে হয় প্রভিডেন্ট ফান্ডে, কতটা কন্ট্রিবিউট করতে হয় প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ারকে। তাহলে এমপ্লয়ার কত কন্ট্রিবিউট করবে? আমি যদি বলি কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন একটা পার্ট এসে যাবে এমপ্লয়ি কতটা করবে, আরেকটা প্লাস এসে যাবে এমপ্লয়ার কতটা করবে ওই ফান্ডে। এমপ্লয়ার, এমপ্লয়িকে বলা হচ্ছে যে তুমি 12% কন্ট্রিবিউট করো, এমপ্লয়ারকেও বলা হচ্ছে যে তুমি 12% কন্ট্রিবিউট করো।
এমপ্লয়ারকে বলা হচ্ছে যে তুমি 12% পুরোটা প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট তো করবে, কিন্তু তার আবার দুটো ক্লাসিফিকেশন এসে যাবে। একটা বলা হচ্ছে যে এমপ্লয়ার তুমি কি করবে, 8.33% এমপ্লয়িজ পেনশন স্কিমে জমা দিয়ে দেবে। পেনশন স্কিমে মানে সে মান্থলি পাবে, যেটা এককালীন পাওয়া যাবে না, লামসাম পাওয়া যাবে না। আর যে রিমেনিং থাকছে, তাহলে বাকি যে টাকাটা 12 থেকে যদি তুমি মাইনাস করো, 8.33, সেটা তুমি জমা করবে প্রভিডেন্ট ফান্ডে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি প্রভিডেন্ট ফান্ডেই টাকাটা যাবে। এবার সেখান থেকেই কিছু টাকা তুমি পেনশন স্কিমের তুলে দিচ্ছ। টোটাল তো 12%ই দিতে হবে, কিন্তু পেনশন স্কিমে চলে যাবে ইপিএস এ 8.33। তাহলে এমপ্লয়ির পকেট থেকে 12%, এমপ্লয়ারের পকেট থেকে 12%। তো এখানে যে 12%টা নেওয়া হবে, কার উপরে নেওয়া হয় নর্মালি, বেসিক প্লাস ডি এর উপরে। ডিএ বলতে জানো ডিয়ারনেস অ্যালায়েন্স। ডিয়ারনেস অ্যালায়েন্স কেন দেওয়া হয়, যে মার্কেটে যখন ইনফ্লেশন হবে, ইনফ্লেশন বলতে জিনিসপত্রের দাম বাড়া, সেটাকে মেনটেন করার জন্য ডিএ দেওয়া হয়। তোমরা শুনে থাকবে কি সেন্ট্রাল গভর্নমেন্ট এত পার্সেন্ট ডিএ বাড়িয়েছে, স্টেট গভর্নমেন্ট বাড়ায়নি। তার মানে এই যে সবকিছুর দাম বাড়ছে, তার জন্য যতটা বাড়ানোর দরকার হয় সেটা বাড়ানো, ডিএ, ডিয়ারনেস অ্যালায়েন্স। আচ্ছা, এটা আমি শর্টে ফুল ফর্মে লিখতে চাইবো তাকি তোমরা বুঝতে পারো। ডিয়ারনেস অ্যালায়েন্স, ডিয়ারনেস অ্যালাউন্স। তাহলে 12% এমপ্লয়ি যে কন্ট্রিবিউট করবে প্রভিডেন্ট ফান্ডে, 12% কন্ট্রিবিউট করবে বেসিক প্লাস ডিয়ারনেস অ্যালাউন্সের। এমপ্লয়ারও কন্ট্রিবিউট করবে 12%, তার মধ্যে 8.33 কন্ট্রিবিউট করবে পেনশনে, আর 12 থেকে মাইনাস করে বাকিটা চলে যাবে প্রভিডেন্ট ফান্ডে। এরপরে আমি এখানেও আমি বলবো যে 8.33 যেটা, 8.33 যেটা, এটা বেসিক প্লাস ডিএ, কিন্তু ম্যাক্সিমাম কত, আপ টু ম্যাক্সিমাম কতটা কন্ট্রিবিউট হবে পেনশন স্কিমে, ম্যাক্সিমাম কন্ট্রিবিউট হবে পেনশন স্কিমে, ম্যাক্সিমাম তোমার কন্ট্রিবিউট হবে আপ টু 8.33। আচ্ছা, 8.33 অফ ম্যাক্সিমাম 8.33 অফ 15,000, এর বেশি কন্ট্রিবিউট হবে না। কোথায় কন্ট্রিবিউট হবে ম্যাক্সিমাম, এটা ইপিএসএ। ইপিএসএ তোমার 15,000-এর 8.33 ম্যাক্সিমাম অতটাই কন্ট্রিবিউট হবে। সাপোজ তোমার স্যালারি 12,000, তাহলে ইপিএসএ 8.33, 20,000, সরি কত বলেছি স্যালারি, 12,000। তো এখানে আমি স্যালারি 20 করতে চাইছি, যে স্যালারি তোমার 20,000, বেসিক ডিএ মিলে 20,000, কিন্তু ইপিএসএ কিন্তু 20,000-এর 8.33 যাবে না, 15,000-এর 8.33 যাবে, 8.33। তো ক্যালকুলেশনে আমরা দেখে নেব। তো এখন এতটাই রাখো যে তোমার ইপিএসএ 8.33 তো যাবে ম্যাক্সিমাম, সেটা 8.33 পাঠাতে হবে, সেটা ম্যাক্সিমাম 15,000-এরই যাবে। তোমার যদি 12,000 স্যালারি হয় তাহলে 12,000-এর যাবে, বেসিক ডিএ মিলে 12,000 যদি হয়। কিন্তু 20,000 যদি হয়ে যায় তখন কিন্তু ম্যাক্সিমাম 15,000-এরই 8.33 যাবে। তাহলে ক্যালকুলেশন দেখলে তখন ডিটেলে বুঝতে পারবে। আচ্ছা, এখন এতটাই মনে রাখো। আচ্ছা, এছাড়াও তোমার চার্জ রয়েছে এমপ্লয়ারকে, ওপরের এই 12% ছাড়াও, ওপরের এই 12% ছাড়াও আরও কন্ট্রিবিউট করতে হবে
12% ছাড়াও 0.5% কন্ট্রিবিউট করতে হবে। (0.5% কন্ট্রিবিউট করতে হবে কিসের জন্য? 0.5% কন্ট্রিবিউট করতে হবে তোমাকে অ্যাডমিন চার্জের জন্য। অ্যাডমিন চার্জ, দেখো প্রভিডেন্ট ফান্ডে কারা রয়েছে? প্রভিডেন্ট ফান্ডে তো কিছু এমপ্লয়ি রয়েছে যারা কি করছে, তোমার যে টাকাটা নিচ্ছে, তোমার কাছ থেকে যে কন্ট্রিবিউশনটা নিচ্ছে বা এমপ্লয়ার যেটা কন্ট্রিবিউট করছে, সেটাকে তারা কি করছে? বাড়াচ্ছে। ব্যাংক যেমন কি করে, তোমার টাকা নিয়ে বাড়িয়ে তারপরে দেয়। তো সিমিলারলি প্রভিডেন্ট ফান্ডেও সিমিলার। তো তারা টাকাটা নিচ্ছে, নিয়ে সেটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, মানে স্ট্যাটুটরি অর্গানাইজেশন, ল আন্ডার ল বানানো হয়েছে। আন্ডার ল, কোন ল? এই যে প্রভিডেন্ট ফান্ড মিসলেনিয়াস অ্যাক্ট, ওই অ্যাক্টের আন্ডারে অর্গানাইজেশন বানানো হয়েছে, কিন্তু সেখানে এমপ্লয়ি রয়েছে, তারা কাজ করছে, তারা ফান্ডটাকে বাড়াচ্ছে। তো তার জন্য তোমাকে চার্জ দিতে হবে, সেটা হচ্ছে 0.5% অ্যাডমিন চার্জ। এই ফান্ডটাকে যে ইনক্রিজ করবে, তুমি জমা করছো 15,000 করে, সেটাকে এসে যে 22,000 করবে বা যেটা করবে, তার জন্য যে চার্জ লাগবে সেটা হচ্ছে অ্যাডমিন চার্জ। বাইরে বাইরে এক্সট্রা 12% তো অপারেও লিখে দিয়েছে আলাদা। তাহলে এটা কে বেয়ার করবে? এমপ্লয়ার। তাহলে এমপ্লয়ারকে 12% লাগছে, তারপরে 0.5 লাগছে, আবার লাগবে 0.5 হচ্ছে ইডিএলআই, এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স, এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স, এটাকে বলা হচ্ছে ইডিএলআই। ঠিক আছে, ইডিএলআই লাগবে। তাহলে এই যে টাকাটা জমা হচ্ছে, কার কাছে জমা হচ্ছে? প্রভিডেন্ট ফান্ডের কাছ থেকে। প্রভিডেন্ট ফান্ডের কাছে গিয়ে জমা হচ্ছে, এমপ্লয়ার জমা করছে, তোমার থেকে কেটে জমা হচ্ছে। তো সেই টাকার উপরে ইন্স্যুরেন্স করাতে হবে। কারণ তোমরা ব্যাংকে জানো যে কোনো ব্যাংক যদি ডুবে যায়, তুমি ম্যাক্সিমাম কত পেতে পারো? 5 লাখ টাকা পেতে পারো। তুমি যতই টাকা রাখো না কেন, ম্যাক্সিমাম তুমি 5 লাখ পাবে। আর যদি 1 লাখ টাকা ডুবে, তাহলে 1 লাখ পাবে। 5 লাখ ডুবলে 5 লাখ পাবে। কিন্তু ধরো তোমার 5 লাখ ছিল, কত নয়, তোমার ধরো 10 লাখ ছিল, তাহলে তোমার 10 লাখ যদি ডুবে, তাহলে তুমি কত পাবে? 5 লাখই পাবে, কারণ তোমার ইন্স্যুরেন্স করা আছে 5 লাখ পর্যন্ত। তো সিমিলারলি তুমি যে প্রভিডেন্ট ফান্ডে টাকাটা জমা রেখেছো, এটার উপরে ইন্স্যুরেন্স করতে হয়, তো যেটা হচ্ছে এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স। আর সেই প্রিমিয়ামটা কে দেবে? এমপ্লয়ার বেয়ার করবে। তাহলে এমপ্লয়ারের তাহলে ওদিকে রয়েছে 12 প্লাস এদিকে হয়ে গেছে 0.5, তাহলে এমপ্লয়ারের টোটাল কত হলো? 13। ঠিক আছে, টোটাল 13। কিসেরটা? ইন্স্যুরেন্স কে করায়? ব্যাংক করায় না তুমি করায়? তোমার যে টাকা জমা আছে, তুমি টাকা জমা দিয়ে এসে বলো যে মোর ইন্স্যুরেন্স করে থাকো। এটা সরকার থেকে রুলস রয়েছে, আরবিআই করে রেখেছে 5 লাখ পর্যন্ত প্রত্যেক হোল্ডারের ইন্স্যুরেন্স ব্যাংক যেন করে। সরকার থেকে রুলস আছে, আরবিআই রুলস রয়েছে। আরবিআই ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে যে প্রত্যেক হোল্ডারের 5 লাখ যেন ইন্স্যুরেন্স থাকে। সে যত টাকা রাখবে, ডুবে গেলে, সে ব্যাংক তো ডুবে গেল, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির থেকে পেয়ে যাবে ম্যাক্সিমাম 5 লাখ। ঠিক আছে, তাহলে চার্ট ক্লিয়ার হলো কি হলো না? যে আমাকে টোটাল কন্ট্রিবিউশন করতে হবে, এমপ্লয়ি করবে 12, এমপ্লয়ার করবে 12। আচ্ছা, এখানে আমার কিছুটা উল্টো সাইডে লেখা হয়ে গেছে। যেমন এই দুটো পোর্শন অন্য সাইডে আসতো, এমপ্লয়ারের সাইডে আসবে। এই দুটো পার্ট উল্টো সাইডে এসে গেছে। এই যে দুটো পার্ট কোন সাইডে আসবে? এমপ্লয়ার, এই সাইডে লিখতে হবে। এমপ্লয়ি তো 12 রয়েছে, এমপ্লয়ি 12, এখানে এমপ্লয়ি লিখেছি, এমপ্লয়ির 12, এমপ্লয়ারের 12,
এমপ্লয়ারের 12-র আবার ভাগ আছে, ঠিক আছে, তার মধ্যে আবার এদিকে চার্জও রয়েছে, তাহলে টোটাল কত হলো 13 এমপ্লয়ারের। তাহলে এমপ্লয়ারের অনেক কিছুই রয়েছে, দেখতে পেয়েছো অ্যালোকেশন কিভাবে রয়েছে, এমপ্লয়ির কিছু নয়, ওর 12% শুধু কাটা যাবে। এমপ্লয়ির এমপ্লয়ি 12% কাটা গেল, কিন্তু এমপ্লয়ারের উপর অনেক কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, এমপ্লয়ার 12% তো কন্ট্রিবিউট করবে, কিন্তু তার মধ্যে আবার 8.33 কি করবে, পেনশনে জমা করবে। সেটা আবার ম্যাক্সিমাম কতটা, 15,000। 15,000 8.33, স্যালারি যদি 20 হয় অত টাকা পেনশনে যাবে না, 8.33 20,000-এর অত টাকা পেনশনে জমা হবে না, পেনশনে ম্যাক্সিমাম জমা হবে 15,000-এর 8.33, আর যে বাকি টাকা হচ্ছে সেটা চলে যাবে প্রভিডেন্ট ফান্ডে। আর পেনশন প্রভিডেন্ট ফান্ডের মধ্যে ওই পেনশনেরই একটা স্কিম আর কি, পেনশনেরই প্রভিডেন্ট ফান্ডেরই একটা ভাগ, তো পেনশনে জমা হয়ে গেলে সেই টাকা তুমি আর তুলতে পারছো না, পেনশন একেবারে যখন রিটায়ারমেন্টের ছাড়া পাবে না। আর প্রভিডেন্ট ফান্ডে পড়ে থাকলে সেটা তুমি লামসাম তুলতে পারবে, কিন্তু কন্ডিশন আছে, তুলতে পারবে কিন্তু কন্ডিশন আছে। আচ্ছা, তাহলে এমপ্লয়ারকে টোটাল কত কন্ট্রিবিউট করতে হচ্ছে, 13%। তাহলে এখানে একটা সলিউশন আছে, আমি দেখে নেব। আরেকটা বলে রাখি কি, আরেকটা পয়েন্ট বলে রাখি কি, সব এমপ্লয়ির জন্যই কি কন্ট্রিবিউট করতে হবে, না, সব এমপ্লয়ির জন্য কন্ট্রিবিউট করতে হবে না। যে এমপ্লয়ির স্যালারি আপ টু 15,000 তারই জন্য কন্ট্রিবিউট করতে হবে। যে এমপ্লয়ি ধরো 30,000 পাচ্ছে, 40,000 পাচ্ছে, তার জন্য কন্ট্রিবিউট করে লাভ, তার তো অলওয়েজই ফিউচার সিকিউর রয়েছে, তার আবার সিকিউরিটি দিয়ে লাভ কি, সোশ্যাল সিকিউরিটি তাকেই দিতে হবে যার স্যালারি কম রয়েছে। তার মানে যার স্যালারি আপ টু 15,000 তারই জন্য প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করা ম্যান্ডেটরি। কে কার ক্ষেত্রে ম্যান্ডেটরি, এমপ্লয়ার, এমপ্লয়ার যেন তার ক্ষেত্রে জমা করে প্রভিডেন্ট ফান্ডে টাকা। তার মানে কোন এমপ্লয়ির ক্ষেত্রে কন্ট্রিবিউট করবে এমপ্লয়ার, 15,000 যার স্যালারি আপ টু, যার 8,000 তার জন্য কন্ট্রিবিউট করতে হবে, যার 16,000 স্যালারি এমপ্লয়ার নাও কন্ট্রিবিউট করতে হয়, কন্ট্রিবিউট করতেও পারে কিন্তু ম্যান্ডেটরি নয়। এমপ্লয়ার পয়সা দিতে পারে, কেউ না বলবে পয়সা দিলে, কিন্তু এমপ্লয়ারের ক্ষেত্রে ওটা ম্যান্ডেটরি নয়, কিন্তু এমপ্লয়ার দিতে পারে 15,000-এর বেশি স্যালারি, তবুও সে কন্ট্রিবিউট করছে প্রভিডেন্ট ফান্ডে। তাহলে 15,000 পর্যন্ত যার স্যালারি তার ক্ষেত্রে এমপ্লয়ারকে কন্ট্রিবিউট করতে হবে ম্যান্ডেটরিলি। আর এমপ্লয়ার তখনই কন্ট্রিবিউট করবে যদি সেখানে তার তার অর্গানাইজেশনে এমপ্লয়ি 20 জনের বেশি থাকে, কারণ 20 জনের বেশি থাকলে তবেই তো এমপ্লয়ারকে রেজিস্ট্রেশন নিতে হবে প্রভিডেন্ট ফান্ডে, আর তখনই সে কন্ট্রিবিউট করবে। তার ধরো 10 জন আছে, তাহলে কি প্রভিডেন্ট ফান্ড রেজিস্ট্রেশন নিতে হবে, নিতে হবে না, কন্ট্রিবিউট করতে হবে না, তখন আর তো এমপ্লয়ি স্যালারি দেখারও দরকার নেই। ঠিক আছে, তাহলে এবার পরে আমরা সলিউশন দেখে নেব। বেসিক ডিএ, একজন এমপ্লয়ির বেসিক ডিএ কত আছে, তাহলে এমপ্লয়ির থেকে কত কাটা যাবে, 1200 কাটা যাবে, 1200 কাটা যাবে, জমা হয়ে যাবে কোথায়, প্রভিডেন্ট ফান্ডে। এমপ্লয়ারের থেকে কত কাটা যাবে, সরি কাটা যাবে না, এমপ্লয়ার কন্ট্রিবিউট করবে, এমপ্লয়ার কন্ট্রিবিউট করবে, কন্ট্রিবিউট করবে 8.33 কিসে চলে যাবে, পেনশনে, আর প্রভিডেন্ট ফান্ডে থেকে যাবে বাকিটা রিমেনিং। তাহলে 1200 থেকে মাইনাস করে দিলে সেটাই তো বোঝা যাবে যে কত প্রভিডেন্ট ফান্ডে। প্রভিডেন্ট ফান্ড 5 বছর ইনিশিয়ালি 5 বছর তুমি তুলতেই পারবে না, 5 বছর পরে তুলতে পারবে, লামসাম তুলতে পারবে, 5 বছরের মধ্যেও তোলা যাবে, কিছু স্পেশাল কন্ডিশন হবে। সাপোজ তুমি ফ্যাক্টরিতে কাজ করছিলে,
তোমার হাত কোনো কারণে চলে গেছে, পা চলে গেছে, তো সেক্ষেত্রে তোমাকে দেয়া হবে, ঠিক আছে 5 বছরের আগেও তোলা যাবে, এক্সেপশনাল কেসে, ঠিক আছে, না তো তোলা যাবে না। আচ্ছা তারপরের এক্সাম্পল দেখে নাও, বেসিক ডিএ মিলে কত এমপ্লয়ির, এমপ্লয়ির কত কাটা যাবে, মানে কত 2400, তার মানে এমপ্লয়ারও কত দেবে 2400 দেবে, সেম 2400 দেবে এমপ্লয়ার, তাহলে ইপিএস এ কি 2400 চলে যাবে, না, ইপিএস এ কত বলেছিলাম যে 15,000-এর, তার মানে ইপিএস এ গেল 1250, 2400-র 1250 তোমার চলে গেল ইপিএস এ, তাহলে ফান্ডে কত থেকে যাবে, প্রভিডেন্ট ফান্ডে 2400 মাইনাস এটা, বাকি টাকাটা এখানে থেকে যাবে, না টোটাল 12 কন্ট্রিবিউট করতে হবে, ওই প্রভিডেন্ট ফান্ডেরই একটা পার্ট যে পেনশনের জন্য 60-এর পরে মান্থলি পাবে, সেটাতে তুলে রাখো, আর সেটা 15,000, ম্যাক্সিমাম 15,000-এর 8.33, বাকি টাকাটা ফান্ডেই থেকে যাবে, যেটা তুমি লামসাম তুলতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম কত বছর পরে তুলতে পারবে লামসাম, 5 বছর পরে, আর 5 বছর আগেও তোলা যাবে, তার জন্য স্পেশাল সিচুয়েশন দরকার রয়েছে, ঠিক আছে, একটা সিচুয়েশন কি বললাম, কি তুমি পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেছো, যেটা এর কেসে আমি বললাম, এক্সাম্পল দিলাম। আচ্ছা এরপরে এসে যাও যে, এতটা বুঝতে পেরেছো 1150, তারপরে ইডিএলআই, ইডিএলআই, ইডিএলআই কত পার্সেন্ট লাগবে, 0.5% লাগবে, তার মানে কত টাকা ইডিএলআই লাগবে, ঠিক আছে, ইডিএলআই বলতে কি বোঝায়, এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স, তুমি যে এই টাকাটা প্রভিডেন্ট ফান্ডে জমা করছো, এই টাকাটা যাতে ডুবে না যায় তার জন্য ইন্স্যুরেন্স, যদি ইন্স্যুরেন্স করা থাকে কার কাছ থেকে টাকা পাবে, ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে। এতদিন তোমরা জানতে না যে ব্যাংকে যে তোমার টাকা রয়েছে তার উপরে ইন্স্যুরেন্স রয়েছে বলে, আজকে জানলে, আবার সরকারের কি, সব ব্যাংকে রয়েছে বলে, তাহলে প্রথম সে একটা সেন্টেন্স আমি বলেছিলাম না, আরবিআই সব ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে যে প্রত্যেক হোল্ডারের জন্য 5 লাখ ইন্স্যুরেন্স করাতে হবে, মানে 5 লাখ টাকার ইন্স্যুরেন্স করাতে হবে, সে যত টাকা রেখেছে, 10 লাখ রাখলে 10 লাখ যদি ডুবে যায় 5 লাখই পাবে, ইন্স্যুরেন্স 5 লাখ পর্যন্ত করা হয়েছে, 1 লাখ ছিল 5 লাখ হয়েছে। আচ্ছা তাহলে প্রভিডেন্ট ফান্ড অ্যাডমিন চার্জ বলেছিলাম 0.5, তাহলে 0.5 20,000-এর উপরে 0.5 100 টাকা, তাহলে টোটাল এমপ্লয়ারকে কত দিতে হবে 13, তার মানে 100 100 200, আর ওদিকে 2400, কত হলো, এমপ্লয়ারকে দিতে হবে 26। আচ্ছা তোমার মানে কোশ্চেন আসতে পারে কি, আগের এক্সাম্পলটাতে অ্যাডমিন চার্জ ইডিএলআই ছিল না, এই এক্সাম্পলটাতে এলো কেন, কারণ দেখো যেখানে এমপ্লয়ি 20,000 পাচ্ছে সেখানে তো কন্ট্রিবিউট করার দরকার নেই, তবুও কন্ট্রিবিউট করছে, তো সেই কারণেই বলা হচ্ছে যখন কন্ট্রিবিউট করার দরকার নেই তখন যদি কন্ট্রিবিউট করা হয় তখন কিন্তু তোমাকে অ্যাডমিন চার্জ প্লাস ইন্স্যুরেন্সের টাকা দিতে হবে, ঠিক আছে, যখন যখন কন্ট্রিবিউট করার দরকার নেই, কারণ তার তো 20,000 স্যালারি আছে, তার জন্য কন্ট্রিবিউট করার দরকার নেই, তো তবুও তুমি কন্ট্রিবিউট করছো এমপ্লয়ির হয়ে, কারণ কি, এমপ্লয়ি তুমি বেনিফিট দিতে চাইছো, এমপ্লয়িকে তুমি চাইছো আমি যদি এই বেনিফিট দিই আমার আমার অর্গানাইজেশনে কাজ করতে আসবে কোয়ালিটি ক্যান্ডিডেট, তাই তো,
আবার বেসিক কাজ কি? উল্টো পাল্টা কথা বলবে, লজিক্যালি কথা বলবে, তাহলে আমি কিছু বলবো না। বেসিক কাজ তাহলে এমপ্লয়ার কেন দিতে চাইছে না? তুমি যদি বেশি ফ্যাসিলিটি দাও তাহলে যে কোয়ালিটি ক্যান্ডিডেট আছে সে আসবে, যে কেউ কাজ করতে আসবে। তুমি বলছো তোমার অর্গানাইজেশনে, তোমার কাছে দুটো অর্গানাইজেশন আছে, একটাতে, দুটোতেই 20,000, একটাতে ইপিএ বিএসআই রয়েছে, কাটার পরে 18 হয়ে যাবে, কিন্তু যদি দেখো 20,000, আরেকটাতে ইপিএ বিএসআই নেই, তুমি ক্যাশ পাবে 20,000, তাহলে তুমি কোনটাতে যাবে? যেটা আছে। তো সেই কারণেই এমপ্লয়ার দিচ্ছে। কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে যে ঠিক আছে তুমি কন্ট্রিবিউট করতে পারো এমপ্লয়ির জন্য, কিন্তু অ্যাডমিন চার্জ আর ইডিএলআই যেটা ইন্স্যুরেন্স 0.5 সেক্ষেত্রে বেয়ার করতে হবে এমপ্লয়ারকে। কিন্তু আগের কেসে যেহেতু ম্যান্ডেটরিলি এমপ্লয়ারকে কন্ট্রিবিউট করতে হচ্ছিল, কারণ এমপ্লয়ির স্যালারি 15,000-এর কম, সেক্ষেত্রে বলা হচ্ছিল ঠিক আছে সেক্ষেত্রে তোমাকে দিতে হবে না। বুঝতে পারলে কি পারলে না কেন অ্যাডমিন চার্জ আর ইডিএলআই এতে লাগছে ওতে লাগছে না? তার মানে যখনই তুমি দেখবে যে স্যালারি 15,000-এর কম, সেক্ষেত্রে তোমার ইডিএলআই লাগবে না, ইডিএলআই আর অ্যাডমিন চার্জ লাগবে না। আর যখন স্যালারি 15,000-এর উপরে বেসিক ডিএ মিলে, তখন যেহেতু তুমি কন্ট্রিবিউট করছো, কন্ট্রিবিউট করলে তাহলে অ্যাডমিন চার্জও দিতে হবে। বুঝতে পারলে কি পারলে না? আর তোমার কি মনে হতে পারে যে প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট রেট বেশি হবে কি হবে না ব্যাংকের থেকে? ব্যাংকের থেকে প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট রেট বেশি হবে কি হবে না? বেশি হবে। আর যেহেতু এমপ্লয়িও চাইছে যে তার টাকা প্রভিডেন্ট ফান্ডেও থাকুক, তার ফলে সে বেশি ইন্টারেস্ট পাবে ব্যাংকে না রেখে, তার ফলে তোমাকে অ্যাডমিন চার্জও দিতে হবে, এমপ্লয়ারই বেয়ার করবে। কারণ আমরা সোশ্যাল সিকিউরিটি তাকেই দিতে চাইছি যার ইনকাম কম, 15,000 পর্যন্ত। এবার কোনো এমপ্লয়ি যদি বলে কি আমি প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করতে চাই, আর এমপ্লয়ারও যদি বলে হ্যাঁ ঠিক আছে আমাদের তো কন্ট্রিবিউট, আমরাও কন্ট্রিবিউট করি, মানে দুজনে এগ্রি হয়েছে, তো সেক্ষেত্রে অ্যাডমিন চার্জ বেয়ার করতে হবে, কারণ আমরা তো তোমাদেরকে কভার করতে চাইছি না। অ্যাডমিন চার্জ, ইন্স্যুরেন্স চার্জ তোমাদের বেয়ার করতে হবে। বেয়ার কে করবে? এমপ্লয়ার। বুঝতে পারলে কেস পুরো? হ্যাঁ করতে পারে, কন্ট্রিবিউট বেশি করতে পারে, 12%-এর বেশি কন্ট্রিবিউট করতে পারো, কিন্তু মিনিমাম 12% করতে হবে। ঠিক আছে? এরপরে তাহলে এসে যাও অ্যাকাউন্টিং এন্ট্রি। অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে? তাহলে তুমি যখন এমপ্লয়ির থেকে কাটছো, প্রত্যেক মাসে তো কাটতে হবে, প্রত্যেক মাসে এগুলো যা দেখলে সবই প্রত্যেক মাসে কন্ট্রিবিউট করতে হবে, প্রত্যেক মাসে কন্ট্রিবিউট করতে হবে। তাহলে তোমার এন্ট্রি কি হবে? স্যালারি যখন দিচ্ছ, সাপোজ কোনো এমপ্লয়ির, আমাদের গিভেন কেসে কি দেখলাম আমরা? গিভেন কেসে 20,000 টাকার স্যালারি দেখলাম, দেখলাম কি দেখলাম না? তো সেখানে কত কাটা গেল? এমপ্লয়ির থেকে কত কাটা গেল টাকাতে বলো? 2,400 কাটা গেল। স্যালারি পেবেল, তাহলে বাকি টাকা দিতে হবে ক্যাশে। এটা তো কাটা গেছে, কেন কাটা গেছে? এমপ্লয়ি থেকে কন্ট্রিবিউট করতে হবে প্রভিডেন্ট ফান্ডে। তো স্যালারি পেবেল তাহলে মাইনাস করলে 17,600 হবে, তো এটাই করতে হবে। যখন তুমি কাটছো এমপ্লয়ির থেকে ইপিএফ পারপাসে, তখন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড পারপাসে, তখন এই এন্ট্রি করতে হবে, আর এইভাবে জার্নাল এন্ট্রি করতে হবে। এন্ট্রিতে কোনো বুঝতে অসুবিধা? স্যালারি পেবেল এত টাকা দিতে হবে ক্যাশে, এটা কাটা গেছে, কাটা গেছে সেটা লায়াবিলিটি কেন? তুমি এমপ্লয়ির টাকা কেটে রেখেছো, এখন তোমার কাছে ইনকামও বলতে পারো, লায়াবিলিটিও বলতে পারো। ইনকামেও কি হয়, মডার্ন রুল কি বলছে? ইনকাম বাড়লেও ক্রেডিট, লায়াবিলিটি বাড়লেও ক্রেডিট, তার মানে ক্রেডিট হবে।
আর স্যালারি তো খরচা ডেবিট হবে। তাহলে কেটে রেখেছো, এবার তো পেমেন্ট করতে হবে। কাকে পেমেন্ট করবে, কাকে জমা করবে? ওই যে প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন রয়েছে, এখানে আমি ওয়েবসাইটে দেখাতে চাইছিলাম, খুলে গেছে। এই ওয়েবসাইটে গিয়ে জমা করতে হবে, এই অর্গানাইজেশনে জমা করতে হবে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইন্ডিয়া। কেটে রেখেছো, এবার জমা করতে হবে। জমা করলে কি এন্ট্রি হবে? জমা করলে তাহলে যখন কেটে রেখেছিলে তখন কি করেছিলে? ক্রেডিট করেছিলে, এখন ডেবিট করে দাও, ডেবিট করে দাও। আর এমপ্লয়ার কন্ট্রিবিউশন 13%, ডেবিট কেন হয় বলো? লজিক বলে দেখে বলো, লজিক দেখিয়ে। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, এটা ডেবিট কেন হবে? কারণ এমপ্লয়ার তো এটা গোল্ডেন রুল ফলো করে বলো, এটা এক্সপেন্স। তো সেই কারণে 13% যেটা হবে, এমপ্লয়ার যেটা দিচ্ছে, টোটাল 13% কত হচ্ছিল আমরা দেখেছিলাম? 2600। ঠিক আছে, তাহলে টোটাল কত পেমেন্ট হলো? 5000। তাহলে পুরো এন্ট্রি বুঝতে পারলে? তাহলে প্রথমে কাটার এন্ট্রি, তারপরে পেমেন্টের এন্ট্রি। ঠিক আছে। আর প্রভিডেন্ট ফান্ডের টাকা যেটা কেটে রেখেছো প্রত্যেক মাসে, সেটা জমা করতে হবে কত দিনের মধ্যে? 15 দিন। তাহলে এপ্রিল মাসে যদি কেটে রাখো, সেটা জমা করতে হবে মে মাসের 15 তারিখ। মে মাসের যদি কেটে রাখো, সেটা জমা করতে হবে জুনের 15 তারিখ। এইরকম করে প্রত্যেক বছর চলতে থাকবে, প্রত্যেক মাসে এইভাবে চলতে থাকবে। আচ্ছা, এখানে দেওয়া রয়েছে যেটা 20,000-এর কেস দেওয়া রয়েছে। ঠিক আছে, এরপরে এসে যাও এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স। আচ্ছা, এটা দেখানোর আগে আমি, এটা বলার আগে কিছু দেখাতে চাইবো। ইন্ডাস্ট্রিজ এস্টাবলিশমেন্ট, ওয়েবসাইটটা ঠিকঠাক কাজ করে না, লোড হয়ে রয়েছে। তাও আচ্ছা, এরপরে এসে যাও এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স শুনে কি মনে হচ্ছে? ইন্স্যুরেন্স, স্টেট ইন্স্যুরেন্স, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স, এটাও সোশ্যাল সিকিউরিটি স্কিম। এটাও সিকিউরিটি দেবে, সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি স্কিম। এটা কি ধরনের সিকিউরিটি দিচ্ছে? কি তোমার যদি ফ্যাক্টরিতে কাজ করতে করতে, এটা স্পেশালি তোমার যারা ফ্যাক্টরিতে কাজ করে তাদের জন্য, ফ্যাক্টরিতে কাজ করতে করতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তাছাড়াও যদি কোনো মেডিকেল হেল্পের দরকার হয়, অ্যাক্সিডেন্ট বাদ দিও, মেডিকেল হেল্পের দরকার হয়, সেক্ষেত্রে তোমার যদি এই ইন্স্যুরেন্স করা থাকে, এই ইন্স্যুরেন্স করা থাকলে এদের যে ডেজিগনেটেড মেডিকেল ফ্যাসিলিটি রয়েছে, মানে তুমি হাসপাতালও বলতে পারো, বা যে কোনো যেখানে এরা দিচ্ছে ফ্যাসিলিটি, সেখানে গিয়ে তুমি ফ্রিতে ফ্যাসিলিটি নিতে পারবে যদি ইন্স্যুরেন্স করা থাকে। কি ইন্স্যুরেন্স? এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স তাহলে কে করাবে? এমপ্লয়ার করাবে। তো নাম শুনেই মনে আছে, মানে নামেই লেখা রয়েছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স, এমপ্লয়িজ, তার মানে এমপ্লয়ারকে করাতে হবে। কোন এমপ্লয়ারকে এই রেজিস্ট্রেশন নিতে হবে? প্রথমে তো রেজিস্ট্রেশন নিতে হবে এমপ্লয়ারকে। আচ্ছা, এর ওয়েবসাইট দেখে নাও, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্সের, এমপ্লয়িজ
स्टेट इंश्योरेंस ESI। चल लोडिंग होक। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স, তাহলে কোন এমপ্লয়ারকে এই ইন্স্যুরেন্সে রেজিস্ট্রেশন করাতে হবে? এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্সে যে এমপ্লয়ারের নাম্বার অফ এমপ্লয়ি, যে এমপ্লয়ারের নাম্বার অফ এমপ্লয়ি কত 10 তার বেশি, 10 বা তার বেশি। তাহলে কোনো একটা ফ্যাক্টরিতে তুমি কাজ করছো যেখানে তোমার 10 বা তার বেশি রয়েছে। সাপোজ এখানে মেডিসিন, হোমিওপ্যাথি মেডিসিনের ফ্যাক্টরি রয়েছে, হোমিওপ্যাথি মেডিসিন ফ্যাক্টরি রয়েছে, সেখানে ধরো মেশিনে কাজ হচ্ছে, আর টোটাল এমপ্লয়ি রয়েছে 15 জন। তাহলে কি করতে হবে? ইন্স্যুরেন্স করাতে হবে, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স রাখতে হবে। আচ্ছা, মহারাষ্ট্র চণ্ডীগড়ের ক্ষেত্রে কত বলেছে? 20 এমপ্লয়ি। তো তুমি নর্মালি 10 মনে রাখবে, কারণ এটা নর্মাল। আর ওই দুটো স্টেটের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বললে তখন 20 বলবে, মহারাষ্ট্রের ক্ষেত্রে আর চণ্ডীগড়ের ক্ষেত্রে। তো ইন্স্যুরেন্স তো করাতে হবে, তো তাতে এমপ্লয়ারকে কত কন্ট্রিবিউট করতে হবে? 3.25%। এটা ওল্ড ছিল রেট, এখন অ্যামেন্ড হয়েছে, 3.25 হয়েছে। আর এমপ্লয়িকে কন্ট্রিবিউট করতে হবে 0.75। তাহলে এমপ্লয়ি খুবই কম দিচ্ছে, এমপ্লয়ার বেশি বিয়ার করছে। আচ্ছা, ইন্স্যুরেন্স করলে কি ইন্স্যুরেন্সের টাকা রিটার্ন আসে? বলো। হেলথ ইন্স্যুরেন্সের টাকা কোনোদিন রিটার্ন আসে না। হেলথ ইন্স্যুরেন্সের টাকা, তোমার যদি শরীর খারাপ হয় তাহলে তুমি ফ্রিতে মেডিকেল ট্রিটমেন্ট নিতে পারবে, কিন্তু টাকা রিটার্ন পাবে না। কিন্তু কিন্তু আমরা যেখানে প্রভিডেন্ট ফান্ডের কেসে দেখেছিলাম, সেখানে তুমি টাকা ফেরত পেয়ে যাবে, উইথ ইন্টারেস্ট পাবে। কিন্তু এই যে পার্সেন্টেজ টাকা তোমার যাবে, এই টাকা তুমি শুধুমাত্র মেডিকেল, হ্যাঁ, মেডিকেল বেনিফিট পাবে, কোনো রিটার্ন পাবে না টাকা। হ্যাঁ, ঠিক। আচ্ছা, কোন এমপ্লয়ির ক্ষেত্রে এটা করাতে হবে? যাদের স্যালারি 21,000 পর্যন্ত, 21,000 পর্যন্ত, 21,000 পর্যন্ত। কোনো এমপ্লয়ির স্যালারি যদি 22,000 হয়ে যায়, তার জন্য কি কন্ট্রিবিউট করা ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি নয়। এমপ্লয়ার কন্ট্রিবিউট করতে পারে, ঠিক আছে, কন্ট্রিবিউট করতে পারে, কিন্তু ম্যান্ডেটরি নয়। আচ্ছা, এখানে আমরা দেখে নেব যে কি কি বেনিফিট পাওয়া যাবে, কি কি বেনিফিট পাওয়া যাবে। আর 22,000 হয়ে গেলেও তুমি তখন, সাপোজ কোনো এমপ্লয়ি স্যালারি, তোমার স্যালারি ধরো 22,000, তুমি ফ্যাক্টরিতে কাজ করো, সাপোজ ধরে নিলাম। তো সেক্ষেত্রে তুমি কি বলবে যে আমি কন্ট্রিবিউট করতে চাই না? তুমি এমপ্লয়ারকে বললে, তাহলে তোমার নাম রাখবে না, তোমার থেকে কাটা যাবে না, কারণ ম্যান্ডেটরি তো নয়। তোমাদেরকে তাহলে বলতে হবে যে আমি কন্ট্রিবিউট করতে চাই না, সেও কন্ট্রিবিউট করবে না, তুমিও কন্ট্রিবিউট করবে না। দেখো, কন্ট্রিবিউট করলে দুজনকেই করতে হবে, না তো কেউ করবে না। যেহেতু ম্যান্ডেটরি হচ্ছে না, তোমার 22,000 হয়ে গেছে, তাহলে কন্ট্রিবিউট করার দরকার হবে না। কাজের উপর ডিপেন্ড করবে কি? ঠিক, কে কোন পজিশনে কাজ করছে তার উপরে ডিপেন্ড করবে। ঠিক। আচ্ছা, এরপরে এসে যাও ইএসআই বেনিফিটস। কি কি বেনিফিট পাবে? সিকনেস বেনিফিট। সিকনেস, তোমার শরীর খারাপ, 5 দিন ধরে জ্বর হয়েছে, তাহলে বেনিফিট পাবে, তোমাকে একটা কার্ড দেওয়া হবে। তো সেই কার্ড নিয়ে যাবে তুমি কোথায়? এই অর্গানাইজেশনের যে ডেজিগনেটেড হসপিটাল রয়েছে সেখানে যেতে হবে। যে কোনো জায়গাতে তো গেলে হবে না ফ্রিতে, তোমাকে সেখানে যেতে হবে, তবেই পাবে। তো এরপরে কি আছে? ম্যাটারনিটি বেনিফিট। ম্যাটারনিটি বেনিফিট বলতে প্রেগনেন্সির ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে।
এরপরে রয়েছে ডিসেবলমেন্ট বেনিফিট। ডিসেবলমেন্ট বেনিফিট বলতে তোমাকে যেটা বলেছিলাম, ডিপেন্ডেন্স বেনিফিট, এটা বলতে কি বলতে চাইছে, যদি মারা যায়, যে কাজ করছিল সে যদি মারা যায়, তাহলে তার উপরে যে ডিপেন্ডেন্ট ছিল, সাপোজ তার ছেলে মেয়ে রয়েছে যে কি তার উপরেই ডিপেন্ড আছে, তাদেরকে কিছু বেনিফিট দেওয়া হবে। ঠিক আছে, এককালীন ধরো 5 লাখ দেওয়া হলো কি 2 লাখ দেওয়া হলো, এরকম আর কি। ডিপেন্ডেন্ট নয়, সে তো নিজে কাজ করছে, তাকে আবার সাপোর্ট করার দরকার কি? তুমি ধরো ইনকাম করো 50,000, তোমাকে আবার কে সাপোর্ট করবে? তুমি লোককে সাপোর্ট করো? মেডিকেল বেনিফিট, মেডিকেল বেনিফিট তাহলে এটা ওই ট্রিটমেন্ট যে কোনো ছোটোখাটো, কিন্তু কার্ড আছে তুমি ওখানে চলে গেলে, এটা আর কিছু না। ফিউনারেল বেনিফিট, এটা কি? মারা যাওয়ার পরে যে শেষ কাজ, কত পাবে? আপ টু 10,000 পাবে। কে পাবে? এল্ডেস্ট মেম্বার। এটা এই স্কিমে, এটা কোন স্কিমে? এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স, এটা এমপ্লয়ার এই স্কিমে পাবে। আর সেটা সেন্ট্রাল, সেটা তোমার কি কোন গভর্নমেন্ট দিয়েছে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ধরো মহারাষ্ট্র গভর্নমেন্ট দিচ্ছে না, তার জন্য এটা আছে। আর যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তার কাছে দুটো যাবে টাকা। এটা এই স্কিমে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স। যদি এই ইন্স্যুরেন্স করা থাকে, আর এই ইন্স্যুরেন্সের এই যে প্রিমিয়াম কত দিনের মধ্যে পে করতে হবে? 15 তারিখের মধ্যে পে করতে হবে। সেম রুলস যেটা আমরা প্রভিডেন্ট ফান্ডে দেখেছিলাম, সেম রুলস এখানেও 15 দিনের মধ্যে, এখানেও 15 দিনের মধ্যে। মাস শেষ হলো পরের মাসে 15 দিন। পেনশন পেতো না, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স তখনই তোমাকে ইন্স্যুরেন্স দেওয়া, কাজ করতে করতে কোনো কিছু হয়েছে, তুমি কাজ ছেড়ে দিয়েছো, তারপরে আবার কি, তার বাড়িতে অ্যাক্সিডেন্ট করেছো, সেখানে কিছু হয়। এখানে দেখো একটা জিনিস লিখেছে, এমপ্লয়মেন্ট ইনজুরি, এখানে একটা ডিসেবলমেন্টের কেস রয়েছে না, ডিসেবলমেন্ট, এমপ্লয়মেন্ট ইনজুরি হয়েছে। এমপ্লয়মেন্ট ইনজুরি মানে কি? তুমি বাইক চালাচ্ছিলে 120 কিলোমিটার স্পিডে, সেটা কি এমপ্লয়মেন্ট ইনজুরি? এমপ্লয়মেন্ট ইনজুরি কি? তুমি কাজ করছিলে মেশিনে, সেখান থেকে হাত চলে গেছে ভেতরে, সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট ইনজুরি বলা হবে। ঠিক আছে, এরপরে তাহলে এসে যাও যে ক্যালকুলেশনে। গ্রস স্যালারি কত রয়েছে একজন এমপ্লয়ির? 20,000। আচ্ছা, এখানে যে ওই যে পার্সেন্ট গুলো রয়েছে, পার্সেন্টে এখানে কিন্তু আমরা বেসিক দিয়ে দেখবো না। বেসিক দিয়ে কোন কেসে দেখছিলাম? প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম 12% অফ বেসিক ডি, কিন্তু ইএসআই এর ক্ষেত্রে আমরা বেসিক দিয়ে দেখবো না, টোটাল ইনকাম দেখবো, টোটাল স্যালারি দেখবো, টোটাল ইনকাম দেখবো। ঠিক আছে, তাহলে এখানে গ্রস স্যালারি কত? এর এটা তাহলে ওল্ড রেট রয়েছে, তুমি নতুন রেট দিয়ে মাল্টিপ্লাই করবে, 0.75 কত হবে? 150। 3.25 কত হবে? 650। তো তাহলে 20,000 তোমার স্যালারি, সেখান থেকে এমপ্লয়ির থেকে কত কাটা যাবে? তার মানে 150 টাকা কাটা যাবে।
আমার এটা ওল্ড রেটে করা আছে। তাহলে পেমেন্ট কত হবে? আচ্ছা, এটা 0.75-এ কি এত টাকা কম হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। স্যালারি পেবেল তাহলে 150 মাইনাস করো। তাহলে এমপ্লয়ি কন্ট্রিবিউট করলো তোমার 150 টাকা, এমপ্লয়ার কত কন্ট্রিবিউট করবে? তাহলে এই দুটো কেটে দাও, 150 আর 650, তাহলে টোটাল কত হবে? 850। সেই একই এন্ট্রি 800। তো সেই একই এন্ট্রি, এই এন্ট্রি আমরা ওখানে করেছিলাম না? কোথায় করেছিলাম? পিএফ এর কেসে সেম এন্ট্রি হবে। এরপরে পিট্যাক্সে এসে যাও। পিট্যাক্স হচ্ছে স্টেট গভর্নমেন্টের ট্যাক্স। পিট্যাক্স মানে হচ্ছে প্রফেশনাল ট্যাক্স, স্টেট গভর্নমেন্টের ট্যাক্স। স্টেট গভর্নমেন্ট তাহলে বিভিন্ন স্টেট গভর্নমেন্ট তাহলে ডিফারেন্ট রুল বানাবে তার পিট্যাক্সের জন্য। যেহেতু স্টেট গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলবে আমি এত পার্সেন্ট নেব, আমার এই স্ল্যাব রয়েছে। মহারাষ্ট্র গভর্নমেন্ট বলবে আমার এই স্ল্যাব। তো আমরা যেটা দেখবো কোনটা, আমরা কোথায় আছি? ওয়েস্ট। তাহলে আমি তোমাকে ফোকাস করাবো ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে কি আছে? 10,000 পর্যন্ত নীল আছে, 10 থেকে 15, 10 10 1 থেকে 15, 110 সিমিলারলি স্ল্যাব রয়েছে। তাহলে কোনো এমপ্লয়ি স্যালারি যদি 50,000 হয়, কত কাটতে হবে? 50,000, 50, 200 কাটতে হবে। কোনো এমপ্লয়ি স্যালারি যদি 35,000 হয়, তুমি বলো কত কাটবে? 150। কোনো কোনো স্টেটে বা ইউনিয়ন টেরিটরিতে পিট্যাক্স অ্যাপ্লিকেবল নেই, যেগুলো দেওয়া রয়েছে অন্ধ্রপ্রদেশ, এদের প্রফেশনাল ট্যাক্স নেই। স্টেট গভর্নমেন্ট বলছে ঠিক আছে, তোমাদের বেশি ট্যাক্স দিতে হবে না, প্রফেশনাল ট্যাক্স আমরা নিচ্ছি না, অন্যান্য গভর্নমেন্ট নিচ্ছে, আমরা নিচ্ছি না। সবাইয়ের হয়ে থাকে। এইখানে যে চারটা দেওয়া রয়েছে এটা কাদের জন্য? এমপ্লয়ির জন্য। যারা কোনো না কোনো ইনকাম করছে সবাইয়ের জন্যই প্রফেশনাল ট্যাক্স। এখানে যে চারটা দেখছো এটা কার জন্য? এমপ্লয়ির জন্য, যার স্যালারি ইনকাম রয়েছে। প্রফেশনাল ট্যাক্স যারা বিজনেস করছে তাকেও দিতে হবে, যে প্রফেশনে আছে তাকেও দিতে হবে, ঠিক আছে? তো তার স্ল্যাব এখানে নেই, ঠিক আছে? তো কারণ তুমি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কাজ করছো, মানে কোর্সে রয়েছো, এমপ্লয়ির থেকে কত কাটতে হবে সেটা দেওয়া রয়েছে। তো এর জন্য আমি তোমাকে ওয়েবসাইট দেখাতে চাইবো, প্রফেশনাল ট্যাক্সের ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স দেখতে পাচ্ছ, ফ্রি ট্যাক্স। তো এনরোলমেন্ট রয়েছে, রেজিস্ট্রেশন রয়েছে। তো এমপ্লয়ারকে কি করতে হবে? এমপ্লয়ারকে করতে হবে রেজিস্ট্রেশন, তবে গিয়ে এমপ্লয়ির থেকে কেটে জমা করতে পারবে, এমপ্লয়ির থেকে কেটে জমা করতে পারবে। এনরোলমেন্ট মানে কি? বিজনেস যখন তার ইনকামের উপরে ট্যাক্স দেবে তখন প্রফেশনাল ট্যাক্সের এনরোলমেন্ট। সাপোজ তুমি রয়েছো, তোমার বিজনেস রয়েছে, তুমি যখন তোমার প্রফেশনাল ট্যাক্স দেবে, তুমি কোন প্রফেশনে রয়েছে? তুমি বিজনেস করছো, তাহলে এনরোলমেন্ট। তুমি ধরো এমপ্লয়ি রেখেছো, এমপ্লয়ি থেকে কাটবে, কেটে জমা করবে, তখন হবে রেজিস্ট্রেশন। বুঝলে?
অ্যাজ এ এমপ্লয়ার রেজিস্ট্রেশন, নিজের এনরোলমেন্ট, নিজের প্রফেশনাল ট্যাক্স, এনরোলমেন্ট, এখানে পেমেন্ট রয়েছে, রেজিস্ট্রেশন ক্যান্সেলও করা যেতে পারে। সাপোজ তুমি বিজনেস বন্ধ করে দিয়েছো, তোমার কোনো ইনকাম নেই, তাহলে কি করতে হবে? ক্যান্সেল করে দিতে হবে। না তো তোমার কিন্তু প্রত্যেক বছর টাকা দিতে হবে, প্রত্যেক মাসে টাকা দিতে হবে, ক্যান্সেল করতে হবে। তো দেখে নিয়েছো। তো এখানে আমি আর কিছু দেখানোর আছে কি দেখে নিচ্ছি। কেটে নেবে, দিতে হবে না, কেটে নেবে, এমপ্লয়ারের রেসপন্সিবিলিটি রয়েছে, কেটে নেবে। টিডিএস নয়, পিট্যাক্স লেখা থাকে, পিট্যাক্স আলাদা করে লেখা থাকবে। স্যার এখান থেকেও স্যার রিটার্ন করা যায় নাকি স্যার? পিট্যাক্সের যখনই কোনো কিছু কাটবে তার রিটার্ন জমা দিতে হবে, কার কাছ থেকে কেটেছো, কত কেটেছো, কবে কেটেছো, এই যে ডিটেলসটা জমা দেবে এটাকে বলা হয় রিটার্ন। আচ্ছা, এখানে তোমরা দেখে নেবে বাড়িতে গিয়ে ডিটেলে, আমি আর দেখাচ্ছি না। আচ্ছা, এটা দেখে নি কি আছে। এখানে দেওয়া রয়েছে স্ল্যাবগুলো। এমপ্লয়ি আর্নিং, এখানে তোমার ওল্ড রেট না নিউ আছে, আপডেট হয়ে গেছে, তো আপডেট হয়ে গেছে। 10,000 পর্যন্ত নীল আছে, ওই স্ল্যাবটাই তো তুলে দেওয়া রয়েছে বইতে, তুলে দেওয়া রয়েছে। আচ্ছা, তুমি বিজনেসের জানতে চেয়েছিলে না, বিজনেসের দেখো, মানে যে বিজনেস করছে এমপ্লয়ির কত টাকাটা যাবে, তো সে তো দেখেছো। লিগেল প্র্যাকটিশনার মানে কি? লিগেল প্র্যাকটিশনার বলতে তাদের জন্য কত আছে দেখো, তাদের জন্য কত আছে, 60,000 পর্যন্ত নীল আছে। এর মধ্যে যদি ইনকাম আসে, রিসিপ্ট হয়, রিসিপ্ট ওদের কি গ্রস রিসিপ্ট 480 এরকম স্ল্যাব রয়েছে। 5 লাখের উপরে গেলে বলতে হবে তুমি কত টাকা। ডাক্তারের ক্ষেত্রে সারা বছরে সে যদি 5 লাখের বেশি রিসিভ করে ফিজ, তাহলে কত? 2,500। এখানে কেউ কাটার আছে? ডাক্তারের কাছ থেকে কাটার আছে কেউ? এমপ্লয়ি হলে তার কাছ থেকে কেটে নেবে, ডাক্তারকে নিজেকে দিতে হবে, বুঝতে পারলে? সেটা পরের কথা, তুমি কত দেখাবে না দেখাবে, যেটা রুল আছে সেটা দেখে নাও। দেখে নিয়েছো তাহলে? কোথা থেকে পাবে? এখান থেকে পেয়ে যাবে, শিডিউল অফ ট্যাক্স থেকে, এখানে পিডিএফ রয়েছে। তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গলের পিট্যাক্সের স্ল্যাব দেখে নিলে। এবারে আমরা একটা এক্সাম্পলে চলে যাব যেখানে স্যালারি থাকবে, এখন সেখান থেকে কাটতে হবে। আচ্ছা, যখন তুমি পিট্যাক্স কাটছো তখন সিমিলারলি তোমার পিট্যাক্স তোমার কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। ক্রেডিট কেন হয় বলেছিলাম? এমপ্লয়ির থেকে, এটা কিন্তু এমপ্লয়ির থেকে, এমপ্লয়ির থেকে যখন তুমি কাটবে তখন কেন পিট্যাক্স ক্রেডিট হয়ে যাবে বলো? প্রথম এন্ট্রিতে লজিকটা বলেছিলাম, প্রথম এন্ট্রিতে বলেছিলাম প্রভিডেন্ট ফান্ডের, সেখানেও কাটতে হয়েছিল। এন্ট্রি বলেছিলাম কেন, গোল্ডেন রুলসে ধরে বলো, গোল্ডেন রুলস বা মডার্ন রুলস, পিট্যাক্স কেন ক্রেডিট হবে যখন তুমি এমপ্লয়ি থেকে কাটছো? সাপোজ তুমি এমপ্লয়ি থেকে কেটে রেখেছো, তোমার কাছ থেকে তোমার লায়াবিলিটি হয়ে গেল, কারণ তোমাকে জমা দিতে হবে। বা তুমি এটাকে ইনকাম হিসাবেও দেখতে পারো, ধরো তুমি এমপ্লয়ি থেকে কেটে রেখেই দিয়েছো আর জমাই করোনি, তার মানে তোমার ইনকাম হয়ে গেল। তো দুটো কেসেই ক্রেডিট হবে, যখন জমা করে দিবে তখন ডেবিট করে দেবে। তো রয়েছে পিট্যাক্স টু এন। আর এখানে কি এমপ্লয়ার দেবে এরকম কিছু আছে? পিট্যাক্স শুধুমাত্র এমপ্লয়ি দেবে, তার মানে এমপ্লয়ি থেকেই কাটা যাবে, এমপ্লয়ার এখানে কোনো কন্ট্রিবিউশন বলে নেই। আজকে তাহলে আমি টিডিএসটা বলে, টিডিএস কি জিনিস সেটা বলে শেষ করব, ঠিক আছে?
এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে না কারো কোনো ডাউট আছে জিজ্ঞেস করো। স্যার এই যে এই প্রথমের যে এন্ট্রিগুলো হচ্ছিল হুম এগুলো এমপ্লয়ারের দিক থেকে এই এন্ট্রিটা হচ্ছে, এমপ্লয়ারের দিক থেকে তুমি যখন অ্যাকাউন্ট্যান্ট হয়ে যাবে, এমপ্লয়ি থেকে কাটবে, তখন এটা করতে হবে তারপর আমি যখন আবার জমা করছি তখন আবার সেকেন্ড সেকেন্ড এন্ট্রি। তাহলে টিডিএস এসে যাও। টিডিএস বলতে কি বোঝাচ্ছে? টিডিএস বলতে ফুল ফর্ম আছে ট্যাক্স ডিডাকশন, নয় ডিডাক্টেড অ্যাট সোর্স। সোর্স বলতে যেখানে তোমার ইনকাম হচ্ছে সেই ইনকাম থেকেই কেটে নেওয়াকে পেমেন্টের আগে টাকা কেটে নেওয়াকেই ট্যাক্স পারপাসে টাকা কেটে নেওয়া কি বলা হবে? টিডিএস। কোন ট্যাক্স কাটা? প্রফেশনাল ট্যাক্স না জিএসটির ট্যাক্স না ইনকাম ট্যাক্স? প্রফেশনাল ট্যাক্স কাটা, জিএসটির ট্যাক্স কাটা না পি ট্যাক্স কাটা? কোন ট্যাক্স? টিডিএস ওয়ার্ডটা ইউজ হয়ে থাকে জিএসটি অ্যান্ড ইনকাম ট্যাক্সে। এখানে যেহেতু এমপ্লয়ারকে পেমেন্ট চলছে, তাহলে কোন ধরনের ট্যাক্সের টিডিএস হবে? ইনকাম ট্যাক্সের টিডিএসই হবে, ইনকাম ট্যাক্সেরই টিডিএস হবে। ইনকাম ট্যাক্সের টিডিএস, দুটো টিডিএস হয়। টিডিএস আন্ডার জিএসটি হয়, জিএসটিতেও টিডিএস কাটা হয়, আর ইনকাম ট্যাক্সেরও টিডিএস কাটা হয়। তো এখানে যেহেতু এমপ্লয়িকে পেমেন্ট হচ্ছে, সেখান থেকে ট্যাক্স কাটা হচ্ছে পেমেন্টের আগে, তাহলে কি ধরনের ট্যাক্স হবে? ইনকাম ট্যাক্সই হবে। তাহলে এটা ইনকাম ট্যাক্সের টিডিএস। তাহলে কখন কাটতে হবে সেটা জানতে গেলে তোমাকে একটা স্ল্যাব জানতে হবে। ইনকাম ট্যাক্সের কি স্ল্যাব রয়েছে? ইনকাম ট্যাক্সের স্ল্যাব রেট। ইনকাম ট্যাক্সের তো রেট জানতে হবে যে এই রেট অনুযায়ী ইনকাম ট্যাক্সকে পে করতে হয়। কোনো এমপ্লয়ির ইনকাম যদি আপ টু 2.5 লাখ হয়, তাহলে কোনো ট্যাক্স দিতে হয় না। কোনো এমপ্লয়ির ইনকাম যদি 2.5 লাখ 5 লাখ হয়ে যায়, তাহলে দিতে হয় 5%। কোনো এমপ্লয়ির ইনকাম যদি 5 লাখ হয়ে যায় 10 লাখ পর্যন্ত, তাহলে ওই এমপ্লয়িকে দিতে হয় বা ওই ইন্ডিভিজুয়ালকে দিতে হয়, পার্সনকে দিতে হয় 20%। 20% দিতে হয়। কোনো এমপ্লয়ির যদি স্যালারি বা ইনকামও বলতে পারো, টোটাল ইনকাম অ্যাবোভ 10 লাখ হয়ে যায়, তাহলে ওই পার্সনকে দিতে হবে 10 লাখের উপরে যতটা চলে গেছে, তার উপরে 30%। তাহলে এর মধ্যে যতটা ইনকাম আছে সেই ইনকামের উপরে 20%, এর মধ্যে যতটা ইনকাম আছে তার উপরে 5%, এর উপরে যতটা চলে গেছে 30%। এটা হচ্ছে স্ল্যাব রেট, তোমাকে জানতে হবে এটা স্ল্যাব রেট। এরপরে এছাড়াও আরেকটা, এই হিসাবে তো তোমাকে ক্যালকুলেট করতে হবে যে এত টাকা হয়েছে, হয়েছে। যে এমপ্লয়ির যত ইনকাম আছে সেই অনুযায়ী হিসাব করলে টোটাল বেরোলো। এর সাথে আবার কি হবে? অ্যাড হয়ে যাবে হেলথ অ্যান্ড এডুকেশন শেষ। কত পার্সেন্ট? 4%। 4%, তাহলে কোনটার উপরে হবে? যতটা বেরোলো এখানে তার উপরেই হবে। তাহলে টোটাল করে দেখা গেল কত টাকা ট্যাক্স হচ্ছে। এটা তাহলে এস্টিমেট করতে হবে। কাকে এস্টিমেট করতে হবে? এমপ্লয়ার কে। এস্টিমেটেড ট্যাক্স
তাহলে এমপ্লয়ার যখন তোমাকে স্যালারি দিচ্ছে, এমপ্লয়ার দেখলো কি এর তো স্যালারি 40,000 করে, 40,000-এ সারা বছরে যদি আমি পে করি, ও কোন মাসে হিসাব করছে? এপ্রিল মাসে। এপ্রিল মাসে মানে বছরের শুরুতে হিসাব করছে, 40,000 করে 40 ইন্টু 12, তার মানে এর হচ্ছে 4,80,000। তাহলে একে যদি আমি পে করি 4,80,000 সারা বছরে, আমি যদি এই রেটে হিসেব করি, তাহলে দাঁড়াবে এর ট্যাক্স এত টাকা, এত টাকা। তাহলে এর এস্টিমেটেড ট্যাক্স হচ্ছে। তাহলে এমপ্লয়ার এবার ডিসাইড করবে যে আমার প্রত্যেক মাসে কত করে কাটতে হবে, প্রত্যেক মাসে কত করে কাটতে হবে। এখানে যেটা বেরোলো সেটাকে কি করবে, কত দিয়ে ডিভাইড করতে হবে? 12 দিয়ে। টিডিএস, টু বি ডিডাক্টেড। তাহলে এমপ্লয়ার বুঝে গেল কি আমার তো এত টাকা, ওর তো এত টাকা ট্যাক্স হবে এই স্ল্যাব অ্যাপ্লাই করলে, ও তো এত স্যালারি পাচ্ছে, ট্যাক্স এত হবে। তো ওইটাকে ডিভাইড করে দেওয়া হবে 12 দিয়ে। তো পার মান্থে তাহলে কত করে কাটতে হবে বোঝা যাবে। এবার তাহলে স্যালারি পেমেন্টের সময় 40,000 দেওয়া হবে না, এই টাকাটা কাটা হবে। বুঝতে পারলে? তাহলে এমপ্লয়ারকে হিসেব করতে হবে যে ও পুরো 12 মাসে কত স্যালারি পাবে, তাহলে ওর কত ট্যাক্স দাঁড়াবে। সেটা কোন মান্থেই ডিসাইড হয়ে যাবে? এপ্রিল মান্থেই। এপ্রিল মান্থের স্যালারি দেওয়ার আগেই ডিসাইড হয়ে যাবে। ঠিক আছে, বুঝেছো কি বোঝোনি? আচ্ছা বলো তাহলে যদি বছরের মাঝে গিয়ে আবার স্যালারি বেড়ে যায় তখন কি হবে? হতে পারে তো। তখন আবার কি করতে হবে? এমপ্লয়ারকে রিভাইজড ক্যালকুলেশন করতে হবে। আবার ক্যালকুলেশন করতে হবে যে আমি প্রথমে এস্টিমেট করেছিলাম 4,80,000 পাবে, কিন্তু এখন 5,000 করে বেড়েছে, তার মানে এখন 4,80,000 তো হচ্ছে না, তার মানে এখনের হিসাবে 4,90,000 হচ্ছে কি 4,00,000, 5,00,000 হচ্ছে, 5,00,000 হচ্ছে সারা বছর এসে 5,00,000 হবে। তো 5,00,000-এর উপরে আবার ক্যালকুলেশন করবে, তারপরে আবার দেখবে যে তার তাহলে টোটাল কত ট্যাক্স হবে, টোটাল কত ট্যাক্স হবে হিসাব করলো। এবার দেখবে যে অলরেডি কত কাটা আছে সেটা মাইনাস করে দাও, তাহলে আর কত কাটতে হবে, আর কত কাটতে হবে, আর কত মাস বাকি আছে, ধরো 6 মাস বাকি আছে, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, তার মানে এর পর থেকে 6 মাস বাকি, যে 6 মাস এত এত করে কাটতে হবে। বুঝতে পারলে? প্রথম কেস আমি কি বললাম যে তোমার স্যালারি ইকুয়ালি রয়েছে সারা বছর, সেক্ষেত্রে এইটা যা হবে প্রথমে এপ্রিল মাসে ডিসাইড হলো, 12 দিয়ে ভাগ হলো, প্রত্যেক মাসে এত এত করে কাটতে হবে। তারপরে বললাম যে কিছু দিন পরে, কিছু মাস পরে তোমার ধরা গেল যে স্যালারি বেড়েছে, তার ফলে আমি যে ফার্স্ট যে ক্যালকুলেশন করেছিলাম সেটা হিসাবে তো তাহলে ট্যাক্স বেড়ে যাবে, কারণ স্যালারি বেড়েছে মানে ট্যাক্স বেড়ে যাবে, সেটার হিসাবে হবে না। তোমাকে তাহলে আবার ক্যালকুলেশন করতে হবে যে ট্যাক্স এখনের হিসাবে কত দাঁড়াবে সারা বছর। তুমি তুমি দেখলে কি আগের থেকে বেশি হচ্ছে, তাহলে আগে যতটা কেটেছে সেটা মাইনাস করে দাও। হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। আগে যতটা কেটেছে সেটা মাইনাস করে দাও, তাহলে আর কত কাটতে হয় বুঝতে পারছো কি পারছো না? তাহলে আর কত মাস বাকি আছে সেটাকে তুমি ভাগ করে দিলে, 6 মাস বাকি আছে সাপোজ, 6 দিয়ে ভাগ করে দিলে তাহলে কত করে কাটতে হবে। এটা বুঝতে পেরেছো তো? বাড়াটা সেটা ছাড়ো, এটা বুঝতে পেরেছো? এটাই হচ্ছে টিডিএস, আর কিছু না। টিডিএস কার থেকে? টিডিএস ফ্রম, টিডিএস ফ্রম স্যালারি, স্যালারি থেকে এমপ্লয়ার কাটবে। ডাইরেক্ট ট্যাক্সে টিডিএস অনেক জায়গা থেকে কাটতে হয়, কিন্তু তুমি যেহেতু অ্যাডভান্স অ্যাকাউন্টস করছো, তোমার যেহেতু কোর্স সিআইএ ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাউন্ট্যান্ট, এখানে তুমি শিখছো শুধুমাত্র স্যালারি থেকে কাটলে কি হবে। ডাইরেক্ট ট্যাক্সে শিখবে বিভিন্ন জায়গার থেকে কাটা যায়, মানে বিভিন্ন পারপাসে কাটা যায়। যেমন আমি এক্সাম্পল দিতে পারি যে কন্ট্রাকচুয়াল পেমেন্টে কাটতে হয়। ধরো কারো কাছ থেকে সাথে তোমার কন্ট্রাক্ট হয়েছে কি তুমি বাড়ি বানিয়ে দেবে, বাড়ি বানিয়ে দেবে, তার জন্য তুমি টাকা নেবে, তো ও যখন পেমেন্ট করবে ও তোমাকে কেটে পেমেন্ট করবে, সেটা ডাইরেক্ট ট্যাক্সে তুমি জানতে পারবে। স্যালারি বাদ দিয়েও আরও বিভিন্ন ধরনের পেমেন্ট হয়ে থাকে যেখানে টিডিএস কেটেই দেওয়া হয় টাকা। তোমার বিজনেসে এমন কোনো সিচুয়েশন হয়েছে যে টিডিএস কাটা গেছে, ট্যাক্স কাটা গেছে? বলো। তাহলে বিজনেসম্যান কেমন, কি করে হলে বিজনেস ওম্যান? আমি বিজনেস করি না স্যার, আমার বিজনেস নাই, সবাই মিলে বানিয়ে দিচ্ছে এরকম বলে বলে।
না রেডিয়াস হয় কিন্তু তার জন্য আছে ওরাই ডাটা ট্যাক্স আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই।